পুরো অঙ্কটা যদি ঘুরিয়ে দেয় তাহলে কিন্তু আর করতে পারবে না। তো সেরকমই আমাদেরকে ডিটেল মানে বেসিক জিনিসটাও জানতে হবে। তো এখানে মিক্সার আছে, 15খানা ম্যাথ আছে, তার মধ্যে পরিমিতি বা ত্রিকোণমিতিও আছে। যাদের পরিমিতি বা ত্রিকোণমিতি নিয়ে সমস্যা আছে অসুবিধা নেই, সবই করিয়ে দেবো। দেখো যে তপন একটি টেপ রেকর্ডার, একটু ভাষা ভুল আছে, যে তপন একটি টেপ রেকর্ডার বিক্রি করে 800 টাকায় ক্রয় করলেন। ঠিক আছে, টেপ রেকর্ডার 800 টাকায় ক্রয় করলেন। সে 15% লাভে মানসকে বিক্রি করলো। কিছু সময় পরে মানস তপনকে 5% ক্ষতিতে সেটি বিক্রি করলো। এই ক্রয় বিক্রয় নিয়ে তপনের লাভ কত হলো? অর্থাৎ তপন 800 টাকাতে একটা জিনিস ক্রয় করছে, ঠিক আছে, দিয়ে সে সেটা 15% লাভে মানসকে বিক্রি করছে। তার মানে মানসকে সেই কত টাকায় দেয়? 800 ইন্টু 115 বাই হচ্ছে 100, তাই তো। তার মানে কত হচ্ছে? 920 টাকা। 8 15 120 মানে হচ্ছে 920 টাকা। 920 টাকায় সে কি করলো? মানসকে বিক্রি করলো। তার মানে কি, সে 800 টাকায় কিনেছিল, দিয়ে 920 টাকায় বিক্রি করলো। এবার ফের আবার কি হচ্ছে? মানস তপনকে আবার 5% ক্ষতিতে আবার বিক্রি করে দিচ্ছে। তাহলে কি হয়েছে? 920 ক্ষতিতে মানে কি 5%, 95/100 এই টাকাটাই করছে। তাহলে 5 19 95 20, 2 দিয়ে কাটলে মানে হচ্ছে 46। 46 ইন্টু 19 কত হয়? 6 9 54, 4 5 4 9 36, 5 41, 6 একে 6, 4 একে 4, মানে হচ্ছে 874 টাকা। 874 টাকায়। তাহলে বলছে এই ক্রয় বিক্রয়ে তপনের কত টাকা লাভ হলো? এই ক্রয় বিক্রয়ে তপনের কত টাকা লাভ হলো? তার মানে তপন এই 800 থেকে বাদ দেবে না, ঠিক আছে, কারণ তপন তো 800 টাকাতে ক্রয় করেছিল। এবার সে 15% লাভে মানুষকে বিক্রি করছে, মানে সে কত টাকা পেয়েছিল? সে 920 টাকায় পেয়েছিল। এবার 920 টাকায় কোনো একটা জিনিস সে বিক্রি করেছিল, দিয়ে আবার সে 874 টাকাতে পেয়ে যাচ্ছে। তার মানে কি 920 থেকে 874 মাইনাস হবে। ধরো এখানে অপশন দেওয়া হয়নি, অপশনে এমন হয়তো 74 অপশনও থাকতে পারে, হয়তো দেখবে যে 874 থেকে 800 বাদ দিয়ে 74 টাকা অপশন করে দিতে পারে, কিন্তু না, 920 থেকে 874 বাদ, তার মানে হচ্ছে 6 মানে হচ্ছে 46 টাকা। একটি দুর্গে 1400 জনের 28 দিনের খাবার মজুদ ছিল। 3 দিন পর 400 জন চলে গেলে বাকি খাদ্যে কতদিন চলবে? তো 1400 জনের কত দিনের? 28 দিনের খাবার মজুদ ছিল, ঠিক আছে, তার মধ্যে 3 দিন হয়ে গেলে, তাহলে 1400 জনের মধ্যে 3 দিন চলে গেল, তাহলে 3 বাদ দিলে কত? 25 দিনের খাবার মজুদ আছে। এবার 3 দিন পরে কি যে 400 জন চলে যাচ্ছে, তাহলে 1400 থেকে 400 বাদ দিলে 1000 জন, 1000 জন ক্যান্ডিডেটের তাহলে কতদিন চলবে? তাহলে আমরা এটা কি বলেছি, যে লোক যদি কমে যায়, তাই তো, লোক কমে গেলে কি দিন বেশি যাবে, তো দিন বেশি গেলে বেশিকে উপরে দাও। তাহলে বেশি গেলে 1400/1000, মানে অলরেডি এখানে দেখতে পাচ্ছ দুটো শূন্য কেটে যাচ্ছে, মানে হচ্ছে 14/10 গণিত হচ্ছে 25। তাহলে 5 দিয়ে কাটলে 5 5 25, 5 দুগুণে 2, 2 দিয়ে 7, মানে হচ্ছে 35 ডেজ। এক ব্যক্তি 15/2% সরল সুদের হারে 400 টাকা ঋণ করার 1 বছর পর বার্ষিক 8% সুদের হারে আরও 400 টাকা ঋণ করেন। প্রথম ঋণ গ্রহণ করার কত বছর পর তার উভয় ঋণের সুদ সমান হবে? হয়েছে? করেছে? কত হয়েছে? স্যার 15 হচ্ছে। হুম, 15। 15। দেখো আমি আগে সূত্রটা প্রথমে ডিটেলসেই বলছি, তারপরে আরো শর্ট বলার চেষ্টা করছি। যে সূত্র আমাদের কি PTR/100, তো তাই তো, PTR/100। তাহলে কি প্রথম একটা 400 টাকা 15/2% হারে একটা নিয়েছিল, আর একটা হচ্ছে 400 টাকা, ওটা মানে দুটোই বলছে কি সমান হবে, ঠিক আছে, এটা হচ্ছে PTR2/100, দুটো সমান করলাম। তাহলে প্রথমে কত নিয়েছিল? 400 টাকা। কত বছরের জন্য? 3 বছরের জন্যই থাকলো। এটা হচ্ছে 15/2%, তো 15 বাই নিচে 200 করে দিলাম, ইকুয়াল টু কি হচ্ছে? 400 টাকা। এটা বলছে 1 বছর পরে, তাই তো, আর একটা যে ঋণ নেয় 400 টাকা, সেটা 1 বছর পরে। তাহলে 1 বছর পরে যদি হয়, টি এর জায়গাতে কি বসাবো? T-1, 1 বছর কম পাবে। তাহলে রেট অফ ইন্টারেস্ট এখানে কত আছে? 8% আছে।
তো দেখো যে 400 দুই দিক থেকে আউট হয়ে গেল, ঠিক আছে। এই 100টাকে কেটে এখানে 2 করে নিলাম, তাহলে কি হচ্ছে 15t ইকুয়াল টু এই 2 গুণ হলে 8 দুগুণে 16t মাইনাস 16, টি বাদ দিলে টি ইকুয়াল টু কত হচ্ছে 16। তো এরকম অঙ্ক যখনই থাকবে যদি উভয় ঋণ সমান থাকে একই, তো আমার 400 এগুলো লেখার দরকারই নেই, কারণ 400 তো দুই দিক থেকে আউট হয়ে যাবে, ঠিক আছে, দুই দিক থেকে আউট হয়ে যাচ্ছে। দুশো মিটারে দৌড়ে রাহুল সুমিতকে 31 মিটার এবং পূজাকে 18 মিটারে হারায়, তাহলে 350 মিটার দৌড়ে পূজা সুমিতকে কত মিটারে হারাবে? 200 মিটার দৌড়ে রাহুল সুমিতকে, ঠিক আছে, 200 মিটার দৌড়ে, অর্থাৎ রাহুল যদি 200 মিটার যায় তাহলে সুমিতকে 31 মিটারে হারায়, মানে সুমিত কত যাবে? 31 বিয়োগ করলে পড়ে হচ্ছে 169 মিটার, এবং পূজাকে 18 মিটার, তাহলে পূজা কত যাবে? মানে রাহুল পূজাকে হারাচ্ছে 18 মিটার, কারণ 200 থেকে 18 বাদ দিলে কত হবে? 182 মিটার। তাহলে 350 মিটার দৌড়ে পূজা সুমিতকে কত মিটারে হারাবে? তাহলে এখন পূজা 182তে কত মিটারে সুমিতকে হারাচ্ছে? পূজা 182 মিটার রানে সুমিতকে পরাজিত করছে কত? 13 মিটারে। তাহলে 1 মিটারে কত হচ্ছে? 13/182, আর 350 মিটারে, তো 13 13 52 14, 14 দুগুণে 28, 7 500 তো 70, মানে 25। অঙ্কটা হয়নি মনে হয়, নাকি অঙ্কটা ভুল আছে মনে হয়? ভুল নাই, ভুল মানে হচ্ছে 40% হবে না, এটা 4% হবে। বলছে যে 10 বছর পরে তার স্ত্রী ও পুত্র 3.2 অনুপাত ভাগ পাবে, এই শর্তে এক ব্যক্তি 4% সরল সুদের হারে সরকারের ঋণপত্র ক্রয় করেন। মেয়াদ শেষ হলে তার পুত্র যদি 6,720 টাকা পায়, তবে তিনি কত টাকা ঋণপত্র কিনেছিলেন? মানে কি হলো, 10 বছর পরে স্ত্রী আর পুত্র 3:2 অনুপাতে পাবে। স্ত্রী যদি 3 টাকা পায় তাহলে পুত্র 2 টাকা পাবে। এই অনুপাতে তিনি 4% সরল সুদের হারে সরকারের ঋণপত্র ক্রয় করেন। মেয়াদ শেষে দেখা গেলো তার পুত্র যদি 6,720 টাকা পায়, তাহলে এই যে এটা পাবে তার মানে কি 2 ইউনিট যদি আমরা বলি, 2 ইউনিট মানে কত হচ্ছে? 6,720। 1 ইউনিট মানে তাহলে কত? 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 3,360, তাহলে 3 ইউনিট মানে কত? 3 3 3 18, 3 3 9 10, মানে 10,080 টাকা। আর পুত্র কত পাচ্ছে? 6,720 টাকা। তার মানে হচ্ছে 8 10, 17 8, 16,800, মানে কি 16,800 তাহলে মোট টাকাটা একটা সময়ে স্ত্রী আর পুত্র দুজনে মিলে পাবে, দুজনে মিলে পাবে। তাহলে তিনি কত টাকা ঋণপত্র ক্রয় করেছিলেন, মানে তারা লিখছি যে ধরি তিনি কি টাকা ঋণপত্র ক্রয় করেছিলেন। তাহলে এই যে 16,800 এই টাকাটা কি সুদ প্লাস আসল, তো মানে যত টাকা তিনি করেছিলেন ক্যাপিটাল তারপরে ইন্টারেস্ট জমে দুটো মিলে 16,800 টাকা হবে। তাহলে আসল মানে পি, পি প্লাস সুদ মানে কত? পি ইন্টু টি, টি মানে হচ্ছে 10 বছর, আর মানে কত হচ্ছে 4% বাই হচ্ছে 100, এইটা ইকুয়াল টুই তাহলে কত? 16,800। তাহলে 100 পি যদি যোগ করে দিই, 100 পি এর এদিকে 40 পি, মানে কত হচ্ছে? 140 পি ইকুয়াল টু 16,800 ইন্টু হচ্ছে 100, তাহলে পি কত হচ্ছে? এটা শূন্য কাটো, 14 কে 14, 2 28, 14 × 28, শূন্য, তার মানে কত হচ্ছে? 12,000 টাকা। অর্থাৎ দেখো যে এটা আমি সূত্র দিয়েই করাচ্ছি, বোঝাচ্ছি, ডিটেলসেই বোঝাচ্ছি, কিন্তু তাও শর্টকাট হবে, প্লাস হচ্ছে অঙ্কের কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে। সেটা করে 12,000 অপশন নেই, যাই হোক ভুল আছে কোথাও, ঠিক আছে, 12,000 কোনো একটা জায়গায় ঠিক করে দিচ্ছি।
একটি সংখ্যা প্রথমে 12.5% এবং তারপর 70% কমে 210 হলে প্রথমে সংখ্যাটি কত ছিল? তাহলে প্রথমে যদি সংখ্যাটি আমি ধরি যে প্রথমে সংখ্যাটি ছিল, ঠিক আছে, এক্স, এক এক হতে পারে 210 থেকে ব্যাক করতে করতে যেতে পারো, বা যদি ফরওয়ার্ড প্রসেস যায় আমি ধরে নিচ্ছি সংখ্যাটাই এক্স। তাহলে 12.5% কমছে মানে কত? 100 থেকে 12.5 বাদ দিলে কত হয়? 100 থেকে 12.5 বাদ দিলে হয় 87.5। ঠিক আছে, 87.5 মানে 80, সেটাকে আমি কি করে নিচ্ছি 875 করছি, বাই 100 হবে, সেই জায়গাতে কি লিখছি 1000 লিখছি, ইন্টু 30% কমছে, 100 থেকে 70% করছে, কমছে, 70 মাইনাস করলে কত হয় 30, তার মানে কি ইন্টু 30। এইটা মানেই কত হবে 210, এর মানে হচ্ছে 210। তাহলে ক্যালকুলেশন করে নাও, তার মানে এক্স ইকুয়াল টু কি হচ্ছে 210 ইন্টু 3টে 5টা শূন্য করে নিলাম, বাই হচ্ছে 875 ইন্টু 30, এটা কেটে দাও, এটা হচ্ছে 7। হুম, 12.5% মানে তো 1/8। তাদেরকে 7, 2 7 দুগুণ 7 থেকে 7, 1 17, 7 দুগুণে 14, 5 7 35, 8 হ্যাঁ 125 মানে কত এত হয় বড় হবে না 800। তাহলে। একটি গোলকের আয়তন এবং ক্ষেত্রফলের সাংখ্যমান সমান গোলকের ব্যাস কত হবে? গোলকের, মনে পড়ছে গোলক, এটার একটাই বা পার্শ্বতল বা বক্রতলের ক্ষেত্রফল, তাই তো? গোলকের পার্শ্বতল বা বক্রতলের ক্ষেত্রফল একটাই ক্ষেত্রফল, সেটাকে বলা হয় 4πr²। আর গোলকের আয়তন কি হয়? আয়তনের সূত্র হচ্ছে 4/3 পাই আর কিউ। সাংখ্যমান মানে কি সূত্রটা সমান বলছে, অর্থাৎ গোলকের আয়তন 4/3 পাই আর কিউ, এবং হচ্ছে ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে হচ্ছে 4πr², এই দুটো সমান। তো দেখো যে 4 4 কেটে গেল দুই দিকে, পাই পাই কেটে গেল, ঠিক আছে, r² কেটে একটা আর থাকলো, তার মানে r ইকুয়াল টু কত হচ্ছে 3। এটা গেলো ব্যাসার্ধ, এখানে আর মানে ব্যাসার্ধ, তাহলে ব্যাস কত হবে? ব্যাস হবে 6। একজন প্রত্যহ 8 ঘন্টা করে সপ্তাহে 5 দিন কাজ করেন, তিনি 1 ঘন্টার জন্য 2 টাকা 40 পয়সা পান, এবং 1 ঘন্টা অতিরিক্ত সময় কাজের জন্য 3 টাকা 20 পয়সা পান। যদি তিনি মোট 432 টাকা 4 সপ্তাহে পান, তবে তিনি কত সময় কাজ করেন? এই অঙ্কগুলো একটু ক্যালকুলেটিভ থাকে, আগে থেকে না করা থাকলে পরীক্ষার সময় মাথা কাজ করে না। কি বলছে যে একজন প্রত্যহ 8 ঘন্টা করে সপ্তাহে 5 দিন কাজ করেন, তিনি 1 ঘন্টার জন্য ক টাকা পান? 2.40 টাকা পান। তাহলে 1 ঘন্টায় যদি 2.40 টাকা পাই, তাহলে হচ্ছে 8 ঘন্টা কাজ করে, মানে 8 ঘন্টায় তাহলে কত টাকা পাবে? দশমিক হয়ে গেলে মানে কত? 192 টাকা হলো, 8 ঘন্টায় 192 টাকা। এবার কি বলছি, সপ্তাহে 5 দিন কাজ করে, আর মোট কত কাজ করে? 4 সপ্তাহ কাজ করে, তাহলে দিনে কত হবে? 1 সপ্তাহে 5 দিন, তাহলে 4 সপ্তাহে মোট 20 দিন কাজ করে, তাহলে 20 দিনে কত টাকা পাবে? স্যার 192 হবে নাকি? হ্যাঁ, স্যার এটা 19.20 হবে। না দেখছি, আচ্ছা দেখছি, এটুকু ক্লিয়ার তো? 1 ঘন্টায় 2 টাকা 40 পয়সা পাচ্ছে, তাহলে 8 ঘন্টায় কত হলো? 192 টাকা হলো। আর মোট 4 সপ্তাহ কাজ করে, আবার বলছে 1 সপ্তাহে 5 দিন করে, তাহলে 4 সপ্তাহে 20 দিন কাজ করে, তাহলে 20 দিন মানে কি 20টা মানে শূন্যটা লিখলাম না, দশমিকটাকে মাইনাস করে দিলাম, ঠিক আছে, তাহলে 384 টাকা হলো। তাহলে তিনি যদি ওভার টাইম না করতেন, অর্থাৎ অতিরিক্ত সময় যদি না করতেন, তাহলে 384 টাকায় পেতেন, তাই তো? কিন্তু তিনি পেয়েছেন কত? 432 টাকা, তার মানে কত টাকা বেশি পেয়েছেন? 4 আর 12, 8 এ 12, 8 একে 9, 9 4 13, মানে হচ্ছে 48 টাকা বেশি পেয়েছে, তাই তো? 48 টাকা বেশি পেয়েছে। তাহলে এখানে কি আছে যে তিনি অতিরিক্ত 1 ঘন্টা সময়, মানে 1 ঘন্টা যদি বেশি সময় করে ওভার টাইম করে, তাহলে 3 টাকা 20 পয়সা পাবে। তাহলে এটা দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে ওভার টাইম কতটুকু করেছে সেটা পেয়ে যাব, ঠিক আছে। দশমিক তুলে দিয়ে শূন্য নিয়ে নিলাম, এটা এটা কেটে দিলাম,
তো 16 দিয়ে 3 20 2 মানে হচ্ছে 15। তার মানে ওভার টাইম যেটা করেছে সেটা হচ্ছে 15 ঘন্টা। তাহলে তুমি মোট কত সময় কাজ করেন? তাহলে দেখো যে কই কই প্রত্যহ 8 ঘন্টা কাজ করে, তাহলে 20 দিন টোটাল কাজ করে, তাহলে 20 দিন হলে 8 দিনে কত হচ্ছে 8 ঘন্টা করে, 8 × 20 × 8 আওয়ার। আর এইদিকে হচ্ছে 15 ঘন্টা হচ্ছে এক্সট্রা ওভার টাইম, তার মানে 175। 56,250 টাকা এ বি সি এর মধ্যে এমন ভাবে ভাগ করে দিতে হবে যাতে এ বি ও সি এর অর্ধেক, বি এ ও সি এর 1/4 পাবে। তাহলে এ বি এর থেকে কত টাকা বেশি পাবে? 56,250 টাকা এবিসি এর মধ্যে ভাগ করে দেওয়া হলো, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি তিনজনে মিলে পাবে 56,250। এবার কি বলছে, এ পাবে বিওসি এর অর্ধেক, অর্থাৎ কি এ ইকুয়াল টু বিওসি এর অর্ধেক, মানে বি প্লাস সি যা পাবে তার অর্ধেক পাবে। ঠিক আছে, এখান থেকে একটা জিনিস কি করতে পারি, বি প্লাস সি ইকুয়াল টু 2a। তাহলে দেখো এই মানটা যদি আমি এখানে বসাই, বি প্লাস সি এর জায়গায় 2a যদি বসাই, তাহলে এ প্লাস 2a মানে কত, 3a হচ্ছে। 3a ইকুয়াল টু 56,250, তাহলে এ ইকুয়াল টু কত হবে, 3 × 8 = 54, 2 7 মানে হচ্ছে 18,750। আবার একইভাবে কি লেখা আছে, বি এ ও সি এর 1/4, অর্থাৎ বি ইকুয়াল টু কি লিখতে পারবো, এ প্লাস সি বাই 4, বা এ প্লাস সি ইকুয়াল টু কি লিখতে পারবো, 4b। তাহলে এ প্লাস সি এর জায়গাতে সেম যদি আবার 4b আমি বসাই, তাহলে কি হয়ে যাচ্ছে, 5b হয়ে যাচ্ছে, মানে 5b ইকুয়াল টু হচ্ছে 56,250। তাহলে বি ইকুয়াল টু কত হচ্ছে, 5 দিয়ে ভাগ করলে 5 × 5, 5 × 5 1, 5 × 10 মানে হচ্ছে 11,250। তাহলে এ ও বি এর থেকে কত পাবে, মানে 18,750 থেকে 11,250 বিয়োগ, মানে হচ্ছে 7,500 টাকা। অর্থাৎ এখন যখন বোঝা যাবে এটা, তার মানে বোঝা যাবে যে অর্ধেক যখন লেখা থাকছে, অর্ধেক মানে কত, বাই 2 থাকবে, তাই তো, বাই 2 থাকবে। তাহলে অর্ধেক যেটা হাফ আছে, হাফকে উল্টে নাও, মানে 2, তার সঙ্গে 1 যোগ করো 3, দিয়ে 56,250-কে 3 দিয়ে ভাগ করো। যেটা 1/4 আছে, 4 আছে, তাহলে সেটাকে উল্টে 4 আর 5 করে নাও, দিয়ে 5 দিয়ে ভাগ করে নাও। এটাও শর্টকাট, মনে রেখে দিতে পারো, কিন্তু আগে ডেসক্রিপটিভটা পড়ো, দিয়ে সেই ট্রিকটা অ্যাপ্লাই করো। একটি লম্ববৃত্তাকার শঙ্কু ও একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন সমান। ঠিক আছে, আম, নিশ্চয়ই এটা ভুলে গেছো হয়তো অনেকে, যে এইটাকে কি বলা হচ্ছে, লম্ববৃত্তাকার চোঙ। মানে যেগুলো কলের পাইপ, ঠিক আছে, পেন, এগুলোকে বলা হচ্ছে, বা তেলের ড্রাম, এগুলো হচ্ছে লম্ববৃত্তাকার চোঙ। তো চোঙের আয়তন কি হয়, চোঙের আয়তন হয় পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ। আর শঙ্কু কেমন হয়, যেমন হচ্ছে বরের টোপর, ফানেল, তো কলার মোচা, এগুলোকে কি বলা হচ্ছে, এটা হচ্ছে শঙ্কু হয়। শঙ্কুর কি হয়, 1/3 পাই আর স্কোয়ার এইচ। তো এটা কি বলছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কু একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন সমান। ঠিক আছে, তাই যখন এরকম আয়তন সমান বলবে তখনই আগে সূত্রটাকে লিখে নেবে। তাহলে এইদিকে যদি লিখি আমি চোঙ, এইদিকে লিখি শঙ্কু, তাহলে কি হচ্ছে, পাই আর স্কোয়ার এইচ, আলাদা আলাদা দেখছি, পাই আর ওয়ান স্কোয়ার এইচ ওয়ান ইকুয়াল টু 1/3 পাই আর টু স্কোয়ার এইচ টু। এটা সমান, দুই দিক থেকে পাই পাই কেটে দাও। তাহলে কি, যে চোঙের উচ্চতা হচ্ছে 9 এবং ভূমির ব্যাসার্ধ 20, ভূমির ব্যাসার্ধ 20, 20 স্কোয়ার মানে লিখে নিলাম 400 ইন্টু এইচ ওয়ান, এইচ ওয়ান মানে কত দেওয়া আছে, 9, ইকুয়াল টু 1/3। যদি শঙ্কুর উচ্চতা 108, শঙ্কুর উচ্চতা 108, ভূমির ব্যাসার্ধ মানে R2 এর মানটা বের করতে হবে। ঠিক আছে, আর উচ্চতা বলা দিয়েছে 108। এটাকে কেটে করে নিচ্ছে 3 36 108, এখানে 36 করে নিলাম। ঠিক আছে, তাহলে R2 স্কোয়ার ইকুয়াল টু দেখো কত হচ্ছে, এটাকে করে নিয়ে 4 9 3600 বাই 36 মানে হচ্ছে 100, তাহলে R2 ইকুয়াল টু হচ্ছে 10, 10 সেমি।
রিনা একটি রেডিও 25% বিক্রি 25% লাভে বিক্রি করেন। সে রেডিওটি 20% বেশি দামে কিনে 10 টাকা বেশিতে বিক্রি করলে তার 15/2% লাভ হতো। রেডিওটির ক্রয় মূল্য কত? পড়ো দেখি, আমি তো পড়েই যাচ্ছি, কেমন কি তোমাদের ফিডব্যাক পাচ্ছি না দেখি, বলো এটা যারা পড়োনি পড়ে বলো, টাইম দিলাম। দেখো, রিনা একটি রেডিও 25% লাভে 250 টাকা। হ্যাঁ, স্যার 250 টাকা। হ্যাঁ ঠিক আছে। রিনা একটি রেডিও 25% লাভে বিক্রি করেন। তো এর ক্রয় মূল্য কি? ক্রয় মূল্য ধরে ধরে নিচ্ছি যে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। ঠিক আছে, অর্থাৎ যেটাকে আমরা কস্ট প্রাইস বলি। ঠিক আছে, ক্রয় মূল্য ধরলাম যে 100 টাকা, মানে CP1 ধরলাম, কারণ পরে আবার চেঞ্জ হবে। দিয়ে কি বলছে, একটি রেডিও 25% লাভে বিক্রি করেন, মানে বিক্রয় মূল্য মানে সেলিং প্রাইস বলে, তাই লিখছি এসপি। ঠিক আছে, SP1 কত হবে? 25% বিক্রি করলে 125 টাকা। এবার বলছে সে রেডিওটি 20% বেশি দামে কিনে 10 টাকা বেশিতে বিক্রি করলে তার 15/2% লাভ হতো। তাহলে সে রেডিওটি 20% বেশি দামে কিনে, তার মানে কি কস্ট প্রাইস যেটাই সেটাই লিখছি আবার যে CP2, মানে এটাই যদি 20% বেশিতে কিনতেন অর্থাৎ 120 টাকায় কিনতেন, দিয়ে আবার বলছে বিক্রয় মূল্য যদি 10 টাকা বেশিতে বিক্রি করতেন তাহলে তার 15/2% লাভ হতো। এই জায়গাটাকে স্কিপ করছি, 15 বেশি টাকাটাকে বিক্রি করলে এটাকে স্কিপ করছি। এবার বলে যে এই 15/2% যে লাভ হতো সেটা কোন টাকাটার উপরে হবে? 100 টাকার উপরে না 120 টাকার উপরে? 120 টাকার উপরে। তার কারণ এখন তো কস্ট প্রাইস চেঞ্জ হয়ে গেলে, প্রথমে 100 টাকা ধরেছিলাম, দিয়ে বিক্রি যদি 25% লাভে বিক্রি করলে 125 হলো। এবার আবার বলছে সে রেডিওটি 20% বেশি দামে কিনে, তার মানে 120 টাকাতে যদি কিনতেন, দিয়ে আবার বলছে 10 টাকা বেশিতে যদি বিক্রি করতেন তাহলে তার 15/2% লাভ হতো। তাহলে এই 15/2% লাভ যেটা সেটাই 120 টাকার উপর। তাহলে 15/2 মানে কত? 15/2 মানে কত? 7.5%, তাই তো? 7.5%, তার মানে কি হবে? 107.5। ওটাকে করে নিচ্ছি 175/1000 করে নিলাম, 175/1000। তাহলে শূন্য শূন্য একটা কেটে দিচ্ছি, 4 দিয়ে এটাকে 3, এটা হচ্ছে 25, এদিকে কত হবে? 4×25 143, মানে হচ্ছে 129। এটুকু ক্লিয়ার? তাহলে আমার এই যে দুটো, সরি, এটা এটা CP2 120 ছিল, দিয়ে 129 যেটা হলো সেটা কি হচ্ছে আর একটা সেলিং প্রাইস হলো, মানে দ্বিতীয় সেলিং প্রাইস। তাহলে এই যে দুটো সেলিং প্রাইস মানে বিক্রয় মূল্য, এক প্রথমে ছিল 125, পরে হলো 129, এইটার ডিফারেন্স মানেই তো এই 10 টাকা, এই 10 টাকা বেশি মূল্যে আছে। তার মানে কত ইউনিট? 4 ইউনিট। তাহলে 4 মানেই হচ্ছে 10 টাকা, 1 মানে হচ্ছে 4/4, 100 মানে কত? এই অঙ্কটা হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে, এটা এক্স মাইনাস এ বাই বি, মানে টোটালটা বিটা টোটালটা নিচে হবে, তারপরে এক্স মাইনাস বি বাই এ, আর এটা হচ্ছে এক্স মাইনাস 3a মাইনাস 3b বা a প্লাস বি, এটা ইকুয়াল টু 0। তাহলে দেখো, এরকম অঙ্কের ক্ষেত্রে আমার একটা জিনিস কি দেখতে হবে, যে সবগুলোকে একই মানে ফ্যাক্টরে নিয়ে আসতে হবে। যেমন এখানে মাইনাস এ আছে, এটা মাইনাস বি আছে, এখানে আবার মাইনাস এবি দেওয়া আছে, তার মানে সবাইকে এক্স মাইনাস এ মাইনাস বিতে নিয়ে আসতে হবে, তবে আমি এক্স এর মানটা বের করতে পারবো। তো সেটা কিভাবে পসিবল হবে? এক্স মাইনাস এ বাই বি, এখানে -1 করলাম, প্লাস একইভাবে এক্স মাইনাস বি বাই এ -1 করলাম, প্লাস এটা কি হবে? এক্স মাইনাস 3a মাইনাস 3b, তাহলে যেহেতু 3 আছে শুধু বি করতে গেলে কি +2 করতে হবে। তার মানে ব্যালেন্স আমার হয়ে গেলে এখানে -1 মানে -2 যোগ করেছিলাম, এখানে +2 দিয়ে দিলাম, তাহলে কোনো অন্যায় করলাম না। তাহলে এটা যদি বি এলসিএম লসাগু হয় তাহলে কি হচ্ছে? এক্স মাইনাস এ মাইনাস বি বাই বি, এটাও কি হচ্ছে? এক্স মাইনাস, পুড়িয়ে লিখে নিচ্ছি, এ মাইনাস বি বাই এ, এটাও কি হচ্ছে? এক্স মাইনাস এ মাইনাস বি বাই এ প্লাস বি। তাহলে এক্স মাইনাস এ মাইনাস বি কমন, তাহলে এখানে কি পড়ে থাকবে? 1/b প্লাস 1/a প্লাস 1/a প্লাস বি।
তাহলে অতএব কি বলতে পারি, এক্স মাইনাস এ মাইনাস বি ইকুয়াল টু জিরো বাই টোটালটা মানে কি জিরোই হয়ে যাবে, তাই ডাইরেক্ট জিরো লিখে দিলাম। তাহলে এক্স ইকুয়াল টু হচ্ছে এ প্লাস বি। যারা ত্রিকোণমিতি জানো না